রাজশাহী শহরে আমরা সেগুলো কিভাবে করছি, ভবিষ্যতে আমাদের কি কি করণীয় থাকতে পারে রাজশাহী শহর বা রাজশাহীতে সামগ্রিকভাবে আরো এগিয়ে নেওয়ার জন্য, এগুলো নিয়ে আমরা আজকে আমরা কথা বলতে চাই এবং এগুলো নিয়ে আমরা চিন্তা করতে চাই। এবং আজকের এই সমাবেশ বা সেশনের শেষে আমরা সুনির্দিষ্ট কিছু হয়তো যেটা আমার মনে হয় কিছু বক্তব্য পেশ করতে চাই, যেটা আমরা বলি যে পলিসি সাজেশনস, যেটা আমরা একাডেমিক পেপারের শেষে লিখি সাধারণত। তো যদিও এটা ফলে সেই পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় যে আমাদের হয়তো যারা নীতি নির্ধারক আছেন, যারা রাজশাহী শহরের ভবিষ্যৎ নিয়ে গ্রেটার রাজশাহী নিয়ে চিন্তা করেন এবং যাদের কাছে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, যাদের কাছে অথরিটি রয়েছে, তারা হয়তো আমাদের সাজেশন এবং এড্রোর সাজেশন গ্রহণ করতে পারে। এবং এদিকে আমি বলবো যে এড্রো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তার ভবিষ্যৎ রাখবে, আমি সেই আশা করি। এবং আবারও এড্রোকে ধন্যবাদ এইরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। তো আমার ওখানে পিছনে স্লাইডগুলো আছে, সেই স্লাইডগুলো মূলত গ্রাফিক স্লাইড। এখানে আমি কথা বলবো, ওখানে টেক্সট কম এবং ওটা ইংরেজিতে সব লেখা আছে, যে যে কথাগুলো লেখা আছে। সেখানে অর্থনীতির কিছু কথা আসবে আমাদের আলোচনার মধ্যে। আমরা যখন কথা বলবো তখন আপনারা প্লিজ ফিল ফ্রি টু ইন্টারাক্ট। ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন্স, প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি or ask anyone else. So the reason I'm saying this is for the fact that when I'm talking, that does not mean that I'm the only authority to talk. You can all be participants. আপনারা যেহেতু আমাদের কথা বলার সময় যে কোনো প্রশ্ন থাকলে হাত খুলে আপনারা ফ্লোর নিতে পারবেন। আমার মনে হয় সেই জন্যই এটা একটা ডায়ালগ মনে হচ্ছে। তো কাইন্ডলি আপনি যদি পরবর্তী স্লাইডে যান, আমরা প্রথমে আমি বলছি যে বিষয়টা যে আসলে অর্থনীতিতে আমরা কি বলি, আমরা যখন বলি যে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা আরো বেশি প্রোডাক্টিভ হচ্ছি বা উৎপাদনশীল হচ্ছি, আরো বেশি ভ্যালু ক্রিয়েট করছি, এগুলো সবই কিছু ভ্যালু ক্রিয়েশন, সবই ভ্যালু ক্রিয়েশনের কথা হয় যে আমি এমন কোনো কাজ করবো যেটা মানুষের জীবনে কাজে লাগবে। কাজে লাগবে মানে মানুষ উপকৃত হবে। এখন উপকৃত হওয়া মানে হলো যে সে খুশি হবে, যেটা আমরা ইকোনমিক্স বলি ইউটিলিটি ক্রিয়েশন, তাই না? ইউ হ্যাভ টু বি স্যাটিসফাইড এন্ড হ্যাপিয়ার বাই কনজিউমিং সামথিং অর বাই গেটিং এ সার্ভিস। এখন এটা একটা মানে বস্তুনিষ্ঠ প্রোডাক্ট হতে পারে। আমি টেলিভিশন ওয়াচ করে ভালো লাগে, আমি সেই জন্য সেটা পয়সা দিয়ে কিনেছি। আমার মোবাইল ফোন ব্যবহার করতে ভালো লাগে, সেই জন্য আমি মোবাইল ফোন ব্যবহার করছি। 20 বছর আগে আমরা ব্যবহার করতাম না, আমরা জানতাম না মোবাইল ফোনের কথা। তো ইট ইজ অল অ্যাবাউট বিং হেলদি, হ্যাপি অ্যান্ড ভ্যালু ক্রিয়েশন। রাজশাহী শহর এবং রাজশাহী অঞ্চল কি নিজেদেরকে এমনভাবে উপস্থাপিত করতে পারে বা পেরেছে বা ভবিষ্যতে আরো ভালোভাবে পারে, যাতে করে তারা নিজেদের মূল্যটা অন্যকে বোঝাতে পারে এবং সবাই রাজশাহী আসতে চায়, রাজশাহী অনেক কিছু পেতে চায়। সেটা সেবা হতে পারে, সেটা এখানকার তৈরি করা প্রোডাক্ট হতে পারে, সেটা জাস্ট কানেকশন হতে পারে। এখন আমি যখন এই কথা বলছি, তার মানে হলো রাজশাহী শহর বা ঢাকা শহরের সাথে অবশ্যই নিউ ইয়র্ক শহরের পার্থক্য আছে। এখন আপনি বলবেন হ্যাঁ পার্থক্য আছে, নিউ ইয়র্ক অনেক ভিড় বেশি, রাজশাহীতে ভিড় পার্থক্য অত নাই, এখানে মানুষ। আমরা সেটা বলছি, আমরা বলছি ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে পার্থক্য আছে। কারণ নিউ ইয়র্ক শহর বা সান ফ্রান্সিসকো অ্যাজ এ হোল স্টেট, একটা বিরাট একটা স্টেট, তারা পঞ্চম বৃহৎ ইকোনমি গোটা ওয়ার্ল্ডে। তারা অস্ত্র তৈরি করলেও সে অস্ত্র কারো চাহিদা পূরণ করে, সেগুলো তার সাথে তৈরি করে। So it's a value creation as well. এখন নরমাল ইকোনমিক্সে বলি যে ঠিক আছে আমরা কি আসলে মদ তৈরি করবো বা অস্ত্র তৈরি করবো নাকি করবো না, এটা করা খারাপ, দ্যাট ইজ ডিফারেন্ট। আমরা ভালো কিছু করবো, আমরা খারাপ কিছু করতে চাই না, কিন্তু সেটা হবে উন্নত মানের এবং উন্নত মানের কাজ করে এবং প্রোডাক্ট তৈরি করে। আজকে কোন কোন এশিয়ান দেশ উপরে উঠে গেছে, যদি এই প্রশ্ন আপনাদেরকে করি, আপনারা জাপানের নাম বলবেন, তাই না? যে জাপান সেকেন্ড ওয়ার্ল্ডের পরে কিন্তু বিধ্বস্ত হয়ে গেছিল। তারা ইকোনমিক্সটা বুঝতে পেরে তারা কিন্তু তার কাজে মন দিয়েছে এবং তারা সেই সমস্ত কাজ করছে যে কাজগুলো ওরা মানুষের জন্য মঙ্গল নিয়ে আসে। তারা ইলেকট্রনিক্স তৈরি করছে, সেই টেলিভিশন আজকে আপনারা সবাই দেখছেন। তারা গাড়ি তৈরি করছে, সেই গাড়িটা আপনারা আজকে সেমিনারের পরে গিয়ে উঠবেন। রাজশাহী শহর, গ্রেটার রাজশাহী কি বুঝবেন? পরবর্তী স্লাইড প্লিজ। আমি চিন্তা করে দেখলাম যে আসলে
regional development of Rajshahi can be based on the development of Rajshahi city. তো আমরা যদি একটা রিজনে অনেক কিছু থাকে, রাজশাহী রিজনের মধ্যে অনেকগুলো ছোট ছোট ডিস্ট্রিক্ট আছে, নাটোর আছে, পাশে চাঁপাইনবাবগঞ্জ আছে। আমাদের এই সীমিত সময়ের মধ্যে আমরা সবকিছু নিয়ে কথা হয়তো বলতে পারবো না, সেটা হয়তো এত অল্প পরিসরে সেটা হয়তো এক্সপেক্টেডও না। তবে যদি রাজশাহী অ্যাজ দ্য মেইন সিটি অফ দিস হোল রিজন ডেভেলপ করে, যেখানে অনেক কিছুই কনসেন্ট্রেটেড, যেটা হয় বাংলাদেশে মেজর হাসপাতালগুলো থাকে একটা বড় শহরে, মেজর ইনস্টিটিউশনগুলো ইউনিভার্সিটিগুলো থাকে একটা বড় শহরে, ঢাকাতে যেমন সবকিছু কনসেন্ট্রেট। তাহলে রাজশাহী শহরকে উন্নয়নের মাধ্যমে কিন্তু আমরা রাজশাহী রিজনকে আমরা মোর ভ্যালুয়েবল করতে পারি, যাতে করে মানুষ আসতে চাবে। তো এই থিমের উপর ভিত্তি করে আমার পরবর্তী কথাগুলো থাকবে হচ্ছে রাজশাহী শহর বা শহরের একটু বাইরে ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য বিষয়গুলো, অন্যান্য সেক্টর নিয়ে। এবং এই পুরো বক্তব্যের মধ্যে সবকিছু কিন্তু এমন না যে এটা অল এক্সক্লুসিভ, মানে এক্সক্লুসিভলি কমপ্লিট, মানে there are many things that you can think with your own minds and you can suggest as well. কাজে এই জন্যই না আপনারা আপনাদের মতামত পেশ করুন। এখন আমরা বলছি ভ্যালু ক্রিয়েশন, হাউ ক্যান উই মেক আওয়ারসেলভস ভ্যালুয়েবল, মানে কিভাবে ক্রিয়েট করব নিজেদের সম্পর্কে। তো ইটস অ্যাবাউট হ্যাভিং এ বেটার লাইফ, ইটস অ্যাবাউট হ্যাভিং এ বেটার লাইফ। আপনি যদি দীর্ঘজীবী হন, আপনার সুস্বাস্থ্য হয়, একটা শহরে আপনার স্বাস্থ্যকর থাকে, আপনি বলবেন আপনি সেই সময় বাড়িতে এসেছেন, যে কারণে আমরা অনেক দেশে বাইরে চলে যাচ্ছি বা অনেকে যাই। এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, আপনার যদি মনে হয় একটা শহরে যাওয়ার পরে, একটা জায়গায় যাওয়ার পরে সেখানে এনভায়রনমেন্ট ভালো, পলিউশন কম, সেখানকার আপনার প্রাকৃতিক দুর্যোগ কম হচ্ছে বা সেখানে যথেষ্ট ব্যবস্থা না হয়েছে, ইউ বি ইন্টারেস্টেড। তারপরে আছে অ্যাডাপ্টেবিলিটি, মানে অ্যাডাপ্টেশনের বিষয়টা হচ্ছে যে ক্যান ইউ অ্যাডাপ্ট টু চেঞ্জেস। দ্য থিং ইজ if I think about say 20 years ago, 20 or maybe 30 years ago, say in the late 1980s, 1980 দশকের শেষের দিকে, তখন তো মোবাইল ফোন ছিল। এখন সেই সময় কিন্তু যদি কেউ বলতো যে we want to adapt a new technology whereby we can talk from one place to another without wireless, তাহলে অনেকে বলতো যে what will happen to the land phone companies or land operators, they will lose their jobs, তারা তো চাকরি হারিয়ে ফেলবে। কাজে এই পলিসি নেওয়া যাবে না, কাজে এই টেকনোলজি উদ্ভাবন করা যাবে না, তাতে করে কিন্তু টেকনোলজিকে আটকে থাকে। আপনারা দেখবেন যে এক সময় ফোনের যে ফোন না, ক্যামেরাতে যে ছবি তোলা হতো সেখানে ফিল্ম বসানো, ফিল্ম ক্যামেরা ছিল। হয়তো আপনারা অনেকে আপনাদের জীবদ্দশা দেখে থাকতে পারেন, আপনারা অনেকে বয়স অনেক ছোট, কিন্তু এই ফিল্ম তৈরি করার যে সমস্ত কোম্পানিগুলো, যেমন কোডাক ছিল, ফুজি ফিল্ম, ওরা কিন্তু তাই করেছে, কারণ কেউ তো আর এখন ফিল্মের ক্যামেরা ব্যবহার করেন। তো তাতে করে কি নতুন আনএমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়েছে? আনসার ইজ নো, বিকজ ইকোনমিক্স আমরা জানি যে টেকনোলজির মাধ্যমে আপনাদের লাইফস্টাইল চেঞ্জ হবে, and with new technologies you have to update or upgrade your skills. তো আপনার হচ্ছে যে এখন যখন মোবাইল ফোন আসছে, কিছু কিছু এমপ্লয়ি যারা আগে চাকরি করতো ওই ছবি তোলার ফিল্ম কোম্পানিগুলোতে, কোডাকে বা ফুজি ফিল্মে, তারা হয়তো এখন নোকিয়াতে চাকরি করছে, and that's exactly what happens. So this is what we call as adaptability. Next slide, please. So এখন let's talk about high quality of life. আমি আমার কথার মধ্যে আমার মাঝে মাঝে ইকোনমিক্সের কিছু তথ্য বা তত্ত্ব নিয়ে আসবো, এবং I would encourage you to participate as well. Next slide, please. আচ্ছা, এখন if you want to identify what are the aspects of high quality of life, what are the things you want to see, হয়তো এখানে অপিনিয়ন ভ্যারি করতে পারে, তবে আমরা হয়তো কম বেশি সবাই ভাবো যে হেলথ কেয়ার, উই ওয়ান্ট টু বি হেলদি। If you don't have a good health, if you think that God forbids, Allah forbids, that I'm only going to live for next 2 years and I'm going to die after that because I have got a bad disease in my body, that I can't be happy. I'll feel that my life is wasted.
regardless of whatever I have, I will not be happy because I don't have that preconditions to be happy because I simply can't live more than 2 years, right? তাহলে এই যে বলা স্বাস্থ্য সকল you have to be happy. এখন এখানে একটা ব্যাপার থাকতে পারে কোন সোসাইটি বলতে পারে না I don't want to be healthy, we don't want to be healthy. হেলদি হওয়া আমাদের দরকার নেই, কিন্তু সোসাইটি মনে করে যে না কিছু বেসিক কিছু ইস্যু আছে যেগুলোর ব্যাপারে আপনাদের কোনো অপশন নেই। যেমন আমি যদি বলি আমি হেলদি হতে চাই না, হেলদি না হলে আমি খুশি থাকতে চাই, ইটস নট দ্যাট ওয়ান। আপনাকে হেলদি থাকতে হবে। তো হেলথ কেয়ার একটা ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনারা জানেন যে পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের কিন্তু হেলথ কেয়ারের উপরে একটা বেসিক একটা ইমফেসিস আছে। ইমফেসিস মানে দে হ্যাভ এ ইউনিভার্সাল হেলথ কেয়ার হেলথ সিস্টেম, এবং সেখানে সরকার মানে হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে বেসিক হেলথ কেয়ার, ঠিক যেমন তারা করেন যে বেসিক প্রাইমারি এডুকেশন। এবং সেটাই নেক্সট পয়েন্ট, এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট। আমরা কেন পড়াশোনা করছি? আমরা কি পড়াশোনা করছি শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য? আনসার হচ্ছে নো। আমরা কি পড়াশোনা করছি চাকরি না পাওয়ার জন্য? সেই আনসার নো। চাকরিটা দরকার আছে। We want to upgrade our skills, we want to earn knowledge and serve the society, and we want to create value. তাহলে যখন ভ্যালু ক্রিয়েট করছেন অন্যের জন্য, you're doing something good, you're being paid for it. আপনার সেটা মাথায় স্যালারি দেওয়া হচ্ছে। সিকিউরিটি অ্যান্ড ফ্রিডম। আপনারা জানেন যে পাবলিক ফাইন্যান্স আমরা বলি যে কোন কোন গুড গুলো পাবলিক গুড। পাবলিক গুড হচ্ছে সেই গুড যেই গুড নন এক্সক্লুডেবল এবং নন রাইট। And one of the best examples of that is national defense, তাই না? ন্যাশনাল ডিফেন্স থেকে আপনি কাউকে এক্সক্লুড করতে পারবেন না, এবং এটা রাইভাল না। আপনি ডিফেন্ড, আমি ডিফেন্ড, বিকজ উই হ্যাভ এ আর্ম ফোর্সেস। তো এখন ডু ইউ নিড সিকিউরিটি? দ্য আনসার ইজ ইয়েস, উই নিড সিকিউরিটি। আপনাকে যদি বলা হয় আপনাকে একটা $1 মিলিয়ন বাসা ফ্রি দাও, তো সেই বাসায় ভূত আছে, আপনি যাবেন? অনেকে যাবেন, অনেকে যাবেন না। আর যারা যাবে তাদের যদি সে আসলে দেখে ভূত আছে, তাহলে তাদের দিয়ে বলে আপনাকে ফ্রি দাও, আপনাকে থাকেন এখানে, আসবেন না। কেন থাকবেন না? তাহলে $1 মিলিয়ন বাসাটার ভ্যালু কি হবে? এখন এই বাসাটা মার্কেটে দেওয়া হবে বিক্রি করার জন্য, সবাই জানে সেই বাসায় ভূত আছে, হন্টেড হাউস। ওই বাসা কত টাকা বিক্রি হবে বলে আপনার $500,000? সবাই কিন্তু জানে যে আসলে ভূত আছে। এখন একটা সোসাইটিতে যদি কিছু মানুষ থাকে যারা মনে করে আমি আই ক্যান ফাইট ঘোস্ট, অসুবিধা নেই, ভূত থাকুন না, আমি জানি ভূত আছে, ভূতকে আমি ফাইট করে থাকি, এটা ভালোবাসা। আমার মনে হয় সেরকম মানুষ আছে, মানুষ শান্তিতে থাকতে চায়, রাইট? সো ইটস অল অ্যাবাউট ভ্যালু। এগেইন আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে নিড সেফটি, সিকিউরিটি, হেলথ, এডুকেশন। লাস্ট পয়েন্ট এখানে বলা হচ্ছে ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার। এই ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার এই জিনিসগুলো আপনাকে এগুলো পেতে সাহায্য করে। আমি পড়াশোনা শিখতে চাই কিন্তু আমার বই নাই, আমি পড়াশোনা শিখতে চাই কিন্তু আমার কোনো ট্রান্সপোর্ট নাই যেটা আমি ইউনিভার্সিটিতে যাব। How can I do that? Can I go to the next slide, please? এখন এই জিনিসগুলো না আরো বিস্তারিত আলোচনা যায়, এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি। তারপরে আমি রাজশাহীর প্রসঙ্গে আসছি টাইম এন্ড এগেইন। নেক্সট স্লাইড প্লিজ। এবং এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্ট আমরা লিভ করি, এখন দেখা গেলো আপনাকে বলা হচ্ছে আপনার ভালো এডুকেশন আছে, সবকিছু, কিন্তু আপনার বাতাসটা, যে বাতাসে আপনি বসবাস করছেন, ঘরের মধ্যেও ঘরের বাইরেও, আপনি নিঃশ্বাস নিতে পারছেন কার্বন ডাইঅক্সাইডের ভর্তি, কোনো অক্সিজেন নেই, তাহলে আপনার কেমন লাগে? অথবা প্রচন্ড জার্মস, খালি সর্দি কাশি হচ্ছে, আপনি ভালো লাগছে না। এই জন্য এনভায়রনমেন্ট খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এবং খুবই রিসেন্টলি আপনারা জানেন যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা হচ্ছে, তাই না? কারণ গ্লোবাল ওয়ার্মিং এর লং টার্ম ইফেক্ট আছে অন গ্লোবাল ইকোসিস্টেম। তো উই ওয়ান্ট লেস পলিউশন। রাজশাহী শহরে আমরা জানি পলিউশন কমেছে এবং যথেষ্টভাবে কমেছে। রাজশাহী শহর এই পলিউশন পরে আলোচনা করছে, আপনারা সবাই জানেন সেই কথা। রিনিউয়েবল এনার্জি নিয়ে এখন অনেক কথা হচ্ছে যে আমরা এই ফসিল ফুয়েল ডিপেন্ডেন্স না রেখে ক্যান ইউ মুভ অন টু সামথিং রিনিউয়েবল, মানে বেসড অন এয়ার, সানলাইট, উইন্ড, অর মেবি ইলেকট্রিসিটি এন্ড সো অন। এবং উই ওয়ান্ট এ হেলদি ইকোসিস্টেম, এবং আমাদের পলিউশন ফ্রি পপুলেশন, আমি মোর ট্রি দরকার, মোর ফরেস্টেশন দরকার। ছোটবেলায় আমি যখন জিওগ্রাফি পড়তাম তখন আমরা পড়তাম যে একটা দেশের সাস্টেনেবল ইকোসিস্টেমের জন্য মিনিমাম 25% ফরেস্ট থাকা দরকার।
এবং তখন পড়তাম যে বাংলাদেশের ফরেস্ট সংখ্যা নেমে আসছে 16%, if I remember from my memory. আমি জানি না অফ লেট what is happening, what is the actual area of land in Bangladesh which is filled by forests, maybe even less. তো তার মানে even that particular stat shows যে আমরা we are not doing the right thing. Again, যদি আমরা বলতে একটা রাজশাহীর যে এরিয়া আছে বা গ্রেটার রাজশাহীর যে এরিয়া আছে তার আশেপাশে ফরেস্ট আছে, যদি বের করি যে এর ফরেস্ট আছে 17%, can increase to 25%, এটা একটা প্রবলেম জিনিস। কাজে যে প্রশ্নটা বারবার বলছি যে অনেকগুলো দিক আছে যেটা আমাদের দেখতে হবে এবং তার মধ্যে কিছু কিছু প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে, কিছু কিছু পরবর্তীতে কাজ হবে। নেক্সট স্লাইড প্লিজ। অ্যাডাপ্টেশনের কথা বলেছি আমি। অ্যাডাপ্টেশন দরকার কারণ টেকনোলজি মানুষের জীবন যাত্রাকে পরিবর্তন করে, টেকনোলজি এবং জ্ঞান নলেজ মানুষের চাহিদাকে পরিবর্তন করে। আজকে এখানকার যারা আছেন তারা কয়জন মোবাইল ফোন ছাড়া হ্যাপি থাকতে পারবে? আমি জাস্ট টকিং অ্যাবাউট হ্যাপিনেস। মেবি কেউ না, আপনারা অনেকে চিন্তা করবেন আউটরাইট কেউ 3 সেকেন্ডের মধ্যে বলবেন না আমি হ্যাপি থাকতে পারবো। তারপরে যদি আমি সময়টা কমে নিয়ে আসি বলি একদিন থাকবে মোবাইল ফোন, তাহলে আপনার কেউ ঠিক আছে আমি একদিনের জন্য ফোন ছাড়া থাকতে পারবো। So why this has happened? Because we have changed. ভবিষ্যতে আরো চেঞ্জ হবে এবং এই চেঞ্জ গুলো বুঝতে পারেন তার সাথে সামঞ্জস্যতা রেখে নিজেদের চেঞ্জ করা, আপগ্রেড করা, পরিবর্তন করা খুবই ইম্পর্টেন্ট যে কোনো সোসাইটি। নেক্সট স্লাইড। এই চেঞ্জগুলো আসে কিসে কি? একটু চেঞ্জিং ডেমোগ্রাফিক্স মানে পপুলেশনের যে বিভিন্ন মিশ্রণ চেঞ্জ হয়, পপুলেশন বুড়োদের সংখ্যা বাড়ে, অনেক সময় ইয়াংদের সংখ্যা কমে বা ইয়াংদের সংখ্যা বাড়ে বুড়োদের সংখ্যা কমে, ওভার টাইম হতে থাকে। বিদেশ থেকে মাইগ্রেশনে আসে অনেক দেশে, তাদের সংখ্যা বাড়ে। মাল্টিকালচারাল যে অনেক পপুলেশন, যেমন অস্ট্রেলিয়াতে মাল্টিকালচারাল সোসাইটি বলা হয়, এখানে অনেক দেশের কালচার আছে এবং প্রতিটা দেশের কালচারের মানুষরা তাদের নিজ কালচার রিটেন করে, প্র্যাকটিস করে, সেগুলোর জন্য সাপোর্টও দেওয়া হয়। আপনারা অনেক দেশে আছেন, বাট দ্যাট হ্যাপেন্স ওভার টাইম। তো সেই জন্য আপনি ভাবলেন যে ঠিক আছে এখন তো আমাদের এখানে কিছু হয়তো বিদেশি আসছে, তো তাদের জন্য আমরা কিছু রুটি উৎপাদন করি বা পাউরুটি ব্রেড তৈরি করি, এটা একটা ভালো কথা। বা তাদের জন্য আমরা তাদের একটা চাহিদা আছে, তারা হয়তো অনেক পাস্তা খায়, হয়তো ইটালি থেকে অনেক মানুষ আসছে, দেখা গেলো একটা কোম্পানি তারা পাস্তা তৈরি করছে, কারণ ডিমান্ড করে এবং এই জিনিসগুলো কিন্তু ফ্রি মার্কেটে অনেক চলে আসে। এখন সরকার যদি বলে না এখানে একটা এমবার্গো দিলাম, কেউ পাস্তা তৈরি করতে পারে না আসে, কারণ পাস্তা আমরা আমাদের ট্র্যাডিশন, এগুলো কিন্তু কোনো মূল্য নাই। You have to have respect for the society and for all parts of the society. এগুলো অ্যাডাপ্টেশন একটা অংশ। চেঞ্জিং টেকনোলজির কথা আমি বলেছি, আর যে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আমাদের চাহিদা পরিবর্তন হচ্ছে। What you want and what you don't want, that has changed in the last 20 years, and that will keep on changing in future. To changing climate, এটা একটা খুবই বড় টপিক। আমরা জানি ক্লাইমেট চেঞ্জ, ইকোনমিক্স এখন ক্লাইমেট চেঞ্জের প্রভাব হয় ক্লাইমেট, এতে যারা বিকজ ইকোনমিক্স আছেন তারা জানেন, এবং গ্লোবাল ওয়ার্মিং এর শর্ট টার্ম লং টার্ম ইফেক্ট অন ভেরিয়াস ইকোনমিক অ্যাক্টিভিটিস। অনেক কথা আছে। বাংলাদেশের মতো দেশে যে দেশে গ্লোবাল ওয়ার্মিং এর একটা মূল প্রবলেম বা ইফেক্ট আমরা দেখতে পাই বা দেখতে পাওয়ার সম্ভাবনা আছে, রাইজ অফ দ্য সি ওয়াটার লেভেল। এটা বলছে জিওগ্রাফিক লোক যারা আছেন, জিওলজিস্ট যারা আছেন, তারা বলছেন যে সি ওয়াটার লেভেল, সি লেভেল রাইজ করবে ভবিষ্যতে। সো মাচ সো যে বাংলাদেশের অনেক মেজর অংশ পানি করতে হবে। এটা করতে হবে অ্যাজ এ পলিসি মেকার, অ্যাজ এ সিটিজেন, এরপর চিন্তা করবে রাশিয়ার অর্থনীতি তারাও চিন্তা করবে যে রাশিয়া কি অর্থ করতে পারে, হাউ রাশিয়া ক্যান কন্ট্রিবিউট। তো চেঞ্জিং ডিমান্ড পরিবর্তন হচ্ছে, প্রোডাক্ট এন্ড সার্ভিস তার সাথে আপনারা দেখেন যে চায়নাতে সবকিছু তৈরি হয়, আপনারা বলেন ভাই এই চাইনিজ জিনিস এটা দেখে কি কেন জানি না, কিন্তু সুন্দর তৈরি করবে না, সুন্দর তৈরি করে তারা পারলে ট্রেনও তৈরি করতে পারে, তারা গাড়ি তৈরি করছে। Actually, why they doing it? Why they doing it? তারা কি তৈরি করছে 30-এর দশকে যখন এই গ্রেট ডিপ্রেশন হচ্ছিল, তারপরে
একটা তত্ত্ব ছিল জেরি সেজ ল মার্কেট, আপনি কি জানেন? জেরি সেন একজন জিন ব্যাপটিস্ট সে একজন ইকোনমিস্ট ছিলেন, উনি বলেছেন যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, যোগানই তার নিজস্ব চাহিদা সৃষ্টি করে। ডু ইউ এগ্রি উইথ দ্যাট? না, পরে কিন্তু আমরা দেখলাম যে এটা আসলে তা না, আপনি একটা জিনিস তৈরি করলে সেটা আসলে কিনবে, এটা ভাবার কোনো কারণ নেই, এটা ভাবার কোনো কারণ নাই। ইউ হ্যাভ টু বি মাইন্ডফুল অ্যাবাউট ইট, ইউ হ্যাভ টু হ্যাভ এ থট যে ঠিক আছে আমি যে সুই সুতা তৈরি করছি এটা কি মানুষ ব্যবহার করবে, কেন করবে, চাইলে তো সেটা করছে, ওদের জিনিসগুলো বিক্রি হয়, কমটিগুলো বিক্রি হয়। নেক্সট স্লাইড প্লিজ। We'll talk about current situation in Rajshahi and what can be done to improve it. We have the background information about how life is, what are the things that we need to be concerned about, what are the ways of improving, how to create value, why some of the cities have more value, some of the companies have more value, and the other companies don't. এই প্রশ্নে আমি একটা কথা বলি, আপনারা শুনেছেন যে যদি আপনারা শুনেন, আচ্ছা ধরেন অ্যাপল একটা কোম্পানি, এই কোম্পানিটা বিক্রি হয়ে যাবে, what do you mean by that? কোম্পানি বিক্রি হবে অনেক কোম্পানি সমস্ত কম্পিউটার বিক্রি হবে না কোম্পানির টেকনোলজি বিক্রি হবে? টেকনোলজি বিক্রি হবে, হ্যাঁ, it's part of that. শেয়ার, and what is the share? What's share? একটা কোম্পানির শেয়ার কিন্তু সেই কোম্পানির ভ্যালু থেকে আসে। আপনি একটা দোকান দিয়েছেন, সেই দোকানটা মুদিখানার দোকান প্রথমে, গ্রোসারি স্টোর যেটা ইংরেজিতে বলা হয়, সেই দোকানটা দেওয়ার পরে আপনি চললো না, আপনি বিক্রি করলেন, ধরে যে আপনি বিক্রি করলেন 1 লক্ষ টাকা, আপনার দোকানের খরচই ছিল 6 লক্ষ টাকা, আপনি 25,000 টাকা খরচ আপনি লস করে বিক্রি করলেন। যার কাছে বিক্রি করলেন সে অ্যাপেলের মতো একটা বড় কোম্পানি, মানে তাদের ভালো এন্টারপ্রেনার স্কিল আছে, ভালো বিজনেস স্কিল আছে, সে দোকানটাকে এত সুন্দর করে ফেললো যে প্রচুর মানুষ তার কাস্টমার পেয়ে গেল। তারপর সে ডিসাইড করলো আমি অন্য দেশে চলে যাবো, আমি আই উইল সেল দিস শপ। তখন সে কি দামে বিক্রি করবে? সে 10 লক্ষ টাকা বিক্রি করবে। এই যে 9 লক্ষ টাকা বেশি দামে বিক্রি করছে, সেখানে 1 লক্ষ টাকা দেয় আপনার কাছ থেকে। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ দ্য ভ্যালু ক্রিয়েশন। এবং সেই দোকান যদি তার শেয়ার দিত, সে যদি তার যদি শেয়ার থাকতো শেয়ার মার্কেটে, সেই শেয়ারের প্রাইস কিন্তু বেড়ে যেতে এর মধ্যে, বিকজ শেয়ার হচ্ছে দ্য ভ্যালু অফ দি ওনারশিপ, ভ্যালু অফ দ্য পার্ট অফ দ্য ওনারশিপ দ্যাট ইট হ্যাজ। এবং যদি আপনি শেয়ার, আপনার দোকানের ভ্যালু বেশি হয়, আপনার কোম্পানির ভ্যালুটা বেশি হয়, তাহলে আপনার শেয়ারের প্রাইস বেড়ে গেছে। তো বাংলাদেশে যে শেয়ার মার্কেটের সমস্যা হচ্ছে, এটার কারণ হচ্ছে যে উই আর নট ডুইং এনাফ, আমরা যথেষ্ট করছি না, কোম্পানিগুলো যথেষ্ট করছে না, এবং যথেষ্ট কোয়ালিটি কাজ করছে না, যথেষ্ট ভ্যালু তারা ক্রিয়েট করছে না সেই জন্য। So let's look at Rajshahi city and can you please go to the next slide. আমাদের হেলথ কেয়ার, আমরা বলছি হ্যাপিনেসের একটা মেজর অংশ হচ্ছে উই হ্যাভ টু বি হেলদি। আমাদের সরকারি হাসপাতাল আছে, I wrote government hospitals because I think there is a specialist hospital for eye or something like that. Yeah. And there's ENT hospital, right? Yes, we have government hospitals, but do you think, আপনাদের পারসেপশন, যদি আপনারা হয়তো সবাই হয়তো সরকারি হাসপাতালের সেবা নিয়েছেন, যদি কেউ না নিয়ে থাকেন তাহলে আপনাদের পারসেপশন আছে, আপনাদের পারসেপশন কি মনে, যে সরকারি হাসপাতালগুলো কি সব উন্নত মানের? না, ইটস নট টু অফেন্ড এনিওয়ান, আপনারা যারা ডাক্তার রয়েছেন এখানে আছেন, আমরা সবাইকে নিয়ে কথা বলছি। আমরা ইকোনমিস্ট আসলে প্রফেশনালি সবচেয়ে বেশি ওয়ার্স পিপল এই কারণে যে ওই ইকোনমিস্টরা বেশি কথা বলে এবং অনেক সময় তারা আমাদের তথ্যটা প্রমাণ করতে পারে না আর কি। উইথ অল ডিউ রেসপেক্ট, মানুষের পারসেপশন হচ্ছে যে না, সরকারি হাসপাতালগুলো আরো ইমপ্রুভ করা উচিত। রাজশাহী শহরে কি সেই কথা প্রযোজ্য? দ্য আনসার ইজ ইয়েস। If I want to give one specific example, আমার মা, উনি নিজে মৃত্যুবরণ করেছেন 2015 সালে। উনাকে যখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে না হলো, ইটস জাস্ট এন এক্সাম্পল, নট টু অফেন্ড এনি পার্টিকুলার গ্রুপ অফ প্রফেশনস অর প্রফেশনালস। রাত্রি 2টার সময় তখন দেখা গেল যে কোনো অক্সিজেন সিলিন্ডার ছিল না, এবং উনি তো অক্সিজেন পাননি শেষ মুহূর্ত পর্যন্ত। আমার ছোট ভাই আর্মিতে আছে বেশ বড় পজিশনে, সে পরে হি ইউজ টু মিট দি ডিরেক্টর অফ দি হসপিটাল অন দ্য ফলোইং ডে উইথ দ্য ব্রিগেডিয়ার। তো উনি বললেন যে তোমার ছোট ভাই, তোমার মা আসবে, আমাকে আগে ফোন করে বললে তো আমি দেখতাম কি করে। হি মেনশন যে স্যার, ইটস নট অ্যাবাউট মাই মাদার, ইটস অ্যাবাউট এভরিওয়ানস মাদার। এটা আমাদের সবার মাদের ব্যাপার। তো রাজশাহী শহরে যে হাসপাতাল আছে, বাংলাদেশের অন্যান্য সিটিরা যদি জানতে পারতো যে ভারতের হাসপাতালগুলোর যে মান
আমাদের হয়তো বেটার, যে কারণে আমরা যাচ্ছি সেখানে চিকিৎসার জন্য। বাংলাদেশে দুটো হাসপাতাল আছে যার মান সেরকম, সে দুটো হাসপাতাল রাজশাহী শহরে, সেটা কি হতে পারতো না? এটা একটা দিক গেল। আমাদের কিছু প্রাইভেট ক্লিনিক আছে, প্রাইভেট ক্লিনিকগুলোর ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে তাদের একটা মানে অপারেশন মোড আছে, মোড অফ অপারেশন। এটা অনেকেরই কমপ্লেন যে আসলে হয়তো দেয়ার কুড বি সার্টেন লেভেল অফ ম্যালপ্র্যাকটিসেস। ম্যালপ্র্যাকটিসেস এর কি বিস্তারিত ডেফিনেশন সেগুলো আমি দিচ্ছি না, কারণ I don't want to talk in detail about a particular profession or something. কিন্তু compared to what happens in the developed countries, আমি সেটা বলতে চাচ্ছি যে ডেভেলপ কান্ট্রি অস্ট্রেলিয়াতে যদি কোনো ডাক্তার ম্যাল প্র্যাকটিস বা কাজে গাফলতি প্রমাণ হয় তাহলে তাকে জেলে যেতে হয়। দে আর হাইলি পেইড, হাইলি রেসপেক্টেড, বাট হাইলি অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবল মানে হচ্ছে আপনি ভুল করলে কিন্তু আপনার খবর আছে। এবং একজন ডাক্তার প্র্যাকটিস করার পারমিশন অত সহজে পায় না, তাকে অনেক বছর ধরে বিভিন্ন ধরনের ট্রেনিং করার পরে, এমবিবিএস পাস করার পরে, মেনি ইয়ার্স এবং অনেকগুলো পরীক্ষা দেওয়ার পরে তাকে ডাক্তারি প্র্যাকটিস করার সার্টিফিকেট দেওয়া হয়। এবং এইগুলো তারা খুব স্ট্রিক্টলি ফলো করে। তার মানে হলো যে তাহলে পারসেপশন কি অ্যাবাউট অস্ট্রেলিয়াস ফর এক্সাম্পল ট্রিটমেন্ট সিস্টেম, পৃথিবীর সমস্ত দেশই মনে করে এবং তারা ভ্যালিড কারণেই মনে করে যে অস্ট্রেলিয়ার চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। খুব ভালো মানে ওখানে ডাক্তার ভালো চিকিৎসা দেয়। আমরা জানি যে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা ভালো, কারণ ওখানকার ডাক্তার ভালো চিকিৎসা দেয়। তারা কি কোনো ডিফারেন্ট বই পড়ে যে বই আমাদের ডাক্তাররা পড়তে পারে না? No. So all it comes to the value creation and to do the good things in the right way, and সেটার জন্য আপনার সদিচ্ছা যথেষ্ট বেসিক্যালি। আমরা নেক্সট স্লাইডে যাই প্লিজ। Just about the background of healthcare. তো আমরা কি করতে পারি? Invest in the healthcare services. আমরা করতে পারি influence more locals to be doctors. আমরা লোকালের কথা কেন ভাবতে পারি যে ঠিক আছে লোকালদের একটা ফিলিং থাকতে পারে। আমরা কি রাজশাহীতে যারা বড় হয়েছে, যাদের রাজশাহীর প্রতি ভালোবাসা আছে, তারা অনেকে ডাক্তার হতে পারেন। হ্যাঁ, তারা হতে পারেন, আমরা সেটা হলে হয়তো ভালো হতে পারে। এগুলো কিছুটা মানে কিছু চিন্তা আমরা করতে পারি। প্রফেশনাল কোর্স অফ কন্ডাক্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, যে কি আমাদের কি করতে হবে। এখন আমি একটা কথা বলি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট পড়ে না কেন? এই প্রশ্ন উত্তর আপনারা হয়তো অনেকে দিতে পারবেন, আমি জানি এখন দেবেন কিনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট পড়ায় না কেন? প্রাইভেট পড়ানো নিষেধ হয়তো সেই জন্য, আর একই সাথে তারা মনে করে যে প্রাইভেট পড়ালে তো আমি এটা ঠিক হচ্ছে না, কারণ আমি তো তাদের নিজে ক্লাসে পড়াই, তারা আমার কাছে আমি নিজে প্রশ্ন করছি। এটা একটা এথিক্যাল ব্যাপার আছে, এথিক্যাল ব্যাপার আছে। ওই দেশের ডাক্তারও একই কাজ করে, তাদের প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ নাই, এটা আইনত দণ্ডনীয় এবং তারা সেটা করবে না। বিসাইডস কেউ কোনো চুরি করে না, মিথ্যে কথা বলে না জেনারেলি, এবং ডাক্তাররা খুবই কেয়ারফুল থাকে রোগীদের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে। তো এই যে প্রফেশনাল কোর্স অফ কন্ডাক্ট, এথিক, এগুলো কিন্তু মানুষের ভিতর থেকে বেরিয়ে আসে। সব মানুষ ভালো না, সব মানুষ খারাপ না, কিন্তু একটা দেশের সিস্টেম সব মানুষকে ভালো হতে বাধ্য করতে পারে বা ভালো ব্যবহার করতে বাধ্য করতে পারে। ফর এক্সাম্পল সৌদি আরবে বা যে সমস্ত মিডল ইস্ট কান্ট্রি যেগুলো আছে, যেখানে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, সেখানে চুরি হয় না। দুটো কারণে, এক হচ্ছে অনেক আসলে সব দোকান খোলা থাকলে তাকে হাত না কাটলে সে চুরি করতো না, অনেকের মধ্যে সেই এথিক লেভেল আছে, তার মধ্যে সেই মূল্যবোধ আছে। আর কিছু মানুষ আছে যারা ভয় চুরি করে। অস্ট্রেলিয়াতে যদি আপনি ওভার স্পিডিং করেন বা আপনি রেড লাইট দিয়ে আপনি ট্রাফিক ক্রস করেন, আপনাকে $400 জরিমানা করা হয়। যে জরিমানা আমি ভুল করে একবার খেয়েছি, মানে আমি ড্রাইভ টার্ন করতে যে আমার 1 সেকেন্ডে 10 ভাগে 2 ভাগ সময় বেরিয়ে পেয়েছে। ওরা আমাকে ছবি সহ চিঠি পাঠিয়ে দিয়েছে এবং বলেছে তুমি যদি তোমার ভিডিও দেখতে চাও তাহলে এই ওয়েবসাইটে যাই, এই লিঙ্কে মানে এই লিঙ্কে যে ক্লিক করো, তাহলে তুমি ভিডিওটা দেখতে পারবে যে তুমি কতক্ষণে দেরি করেছো। 1 সেকেন্ডে 10 ভাগে 2 ভাগ দেরি করার জন্য আমাকে $398 ফাইন করেছিল। এটা করার পরে আমি সেই ইন্টারসেকশনে 6 মাস যাইনি। That's how we change people. এদের লজিক হচ্ছে ইফ আই ডোন্ট ফাইন ইউ নাও, তাহলে ভবিষ্যতে আপনি আবার এই কাজ করবেন এবং আপনি একজন মানুষকে মেরে ফেলবেন। The system is implemented. Next slide, please. রাজশাহী শহরে একটা প্রাইড আছে, যে প্রাইড হচ্ছে রাজশাহী শহর ইজ নোন ফর ইটস এডুকেশন সিস্টেম। সিস্টেম মানে এখানে এডুকেশন ইনস্টিটিউশন আছে এবং এটাকে বাংলায় শিক্ষা নগরী বলা হয়, আপনারা জানেন। এটা একটা গর্বের বিষয়
এবং এখানে অনেক এডুকেশনাল ইনস্টিটিউশন আছে। people come from all over the country to get educated. রাজশাহী ইউনিভার্সিটি একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, রাজশাহী মেডিকেল কলেজ একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, রাজশাহী কলেজ একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, ভেরি ট্র্যাডিশনাল ইনস্টিটিউশন, এবং অনেকে এখানে পড়াশোনা করতে আসে। রাজশাহী কলেজে আমি পড়াশোনা করেছি ছোটবেলায়। এখানে কথা হচ্ছে তাহলে আমাদের এডুকেশন কোয়ালিটি আমরা কি দিচ্ছি। এখন যখন আপনি বিশ্বের কোন নামী ইউনিভার্সিটির কথা বলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেন তাদের নামে কেন সুনাম ছড়িয়েছে? দে হ্যাভ ক্রিয়েটেড ভ্যালু। তারা ভালো মানুষ তৈরি করেছে, আলোকিত মানুষ তৈরি করেছে, আলোকিত মানুষ, শিক্ষিত মানুষ তৈরি করেছে, যারা দেশে এবং দশে যারা কন্ট্রিবিউট করছে দেশে এবং বিদেশে, তাদের মাধ্যমে সেই ইউনিভার্সিটির নাম হয়েছে Rajshahi University. Can Rajshahi University be branded as one of the top 2 universities in the country, for example? Can Rajshahi College be branded as a very top quality, high quality educational institution? তো এগুলোর জন্য কিন্তু প্ল্যানিং দরকার আছে এবং সেটা ইমপ্লিমেন্টেশন দরকার আছে, যে ঠিক আছে এগুলো কিভাবে অ্যাচিভ করা সম্ভব। টার্শিয়ারি এডুকেশন ইনস্টিটিউশন যেগুলো, যেমন ইউনিভার্সিটির জন্য যেটা দরকার সেটা হচ্ছে রিসার্চ অ্যাজ এ টপ প্রায়োরিটি। যদি রিসার্চ ভালো থাকে তাহলে সেই ইউনিভার্সিটির কথা সবাই জানতে পারবে এবং সেই ইউনিভার্সিটির পড়াশোনাও ভালো হবে। সেখানে লার্নিং আউটকাম, মানুষ যারা শিখতে আসবে তারা বেশি শিখবে এবং তাদের আচার ব্যবহারে সেটা বোঝা যাবে যে তারা শিখেছে ভালো, বিকজ দে গট গুড টিচার্স, গুড ওয়েল লার্নেড এবং ওয়েল এডুকেটেড টিচার্স, এবং সেখানে ভালো রিসার্চ ল্যাব থাকবে, সেই রিসার্চ ল্যাবে ভালো রিসার্চ হবে। যে রিসার্চের কথা এড্রো সবসময় বলছে, পার্সে করছে, বিকজ উই নো দ্যাট রিসার্চ ইজ ভ্যালুয়েবল। সেই রিসার্চগুলোকে ইউনিভার্সিটি লেভেলও হতে পারে এবং সেগুলোর কোয়ালিটি ভালো হওয়া দরকার আছে। আমরা আরেকটা জিনিস দেখি যেখানে হচ্ছে রাজশাহীতে কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটির সমস্যা আছে, যে অনেকেই বলছেন যে উই ডোন্ট হ্যাভ এনাফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি। এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েশনের কথা কিন্তু যখন বলা হয় তখন আসলে এখানে একটা বিষয় হচ্ছে যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি মানে কিন্তু এরকম না যে ঠিক আছে আমি একজন থেকে একটা কাজ দিয়ে দিলাম যদি আমার তাকে দরকার নাই। অপরচুনিটি শুড কাম থ্রু ইয়ার অ্যাক্টিভিটিস। আজকে কিন্তু ভিয়েতনামের মতো দেশ কিন্তু আমাদের চেয়ে এগিয়ে গেছে অনেক in terms of economic activity, because they have worked hard and created values. এদিক দিয়ে আমরা উন্নয়নের কথা বলছি, দ্যাটস ফাইন, কিন্তু যখন মানে রিলেটিভ ডেভেলপমেন্টের কথা আসে তখন we can see that there are other countries who are moving faster than us. কম্বোডিয়া আমাদের চেয়ে এগিয়ে গেছে। রাজশাহী শহরে আমরা কি করতে পারি তাহলে? রাজশাহী শহরে আমি যেটা বললাম যে রাজশাহী শহরে আমরা ইন্ডাস্ট্রি করতে পারি, সে কথা বলবো কিছু। আমরা হেলথ কেয়ারের মাধ্যমে আমরা সার্ভিস সেক্টর উন্নতি করতে পারি, ইউনিভার্সিটি ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা এডুকেশন আরো ভালো প্রোভাইড করতে পারি, আমরা হয়তো ট্যুরিজম ডেভেলপ করতে পারি। এগুলো সবই কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে। নেক্সট স্লাইড। এরপর ক্লিক করলে লেখাগুলো আসবে। Actually, it should be more government offices in Rajshahi, ওখানে একটা স্পেলিং মিস্টেক আছে। সরকারি অফিস। এখন এই ব্যাপারে একটা কথা হচ্ছে যে বাংলাদেশ পৃথিবীর আমার দেখা মতে একমাত্র দেশ, আমার দেখা মতে, যে দেশের সবকিছু একটা ক্যাপিটাল সিটিতে, মানে ক্যাপিটাল সিটিতে একটা, মানে ক্যাপিটাল সিটিতে কনসেন্ট্রেট। জাপানে তো একটা সিটি না, ওখানে ওসাকা আছে, টোকিও আছে। সাধারণত বিভিন্ন দেশের একটা ক্যাপিটাল সিটি, একটা কালচারাল সিটি থাকে, মানে একটাকে বলা হয় পলিটিক্যাল ক্যাপিটাল যেখানে রাষ্ট্রপ্রধান থাকে, একটাকে বলা হয় কালচারাল ক্যাপিটাল, একটাকে বলা হয় কমার্শিয়াল ক্যাপিটাল। যেমন জাপানের কথা, জাপানে কিয়োটো শহরকে বলা হয় কালচারাল ক্যাপিটাল, টোকিও হচ্ছে পলিটিক্যাল ক্যাপিটাল, আর ওসাকা হচ্ছে কমার্শিয়াল ক্যাপিটাল। এই যে ভিন্ন ভিন্ন নাম, এবং আপনারা বুঝতে পারছেন দ্যাট মেক্স সেন্স। এটা থেকে বোঝা যাচ্ছে কিভাবে ডিসেন্ট্রালাইজেশন করা হয়েছে। বাংলাদেশের কমার্শিয়াল ক্যাপিটাল কোনটা? আপনারা বলবেন ঢাকা। বাংলাদেশের কালচারাল ক্যাপিটাল কোনটা? আপনারা বলবেন কালচারাল ক্যাপিটাল। কথাটা শুনিনি, বিভিন্ন রকমের ওপিনিয়ন আসবে, হয়তো অনেকে ঢাকার কথা বলে ছেড়ে দেবে, ঢাকা একটু চিন্তা করতে হবে ঢাকা। বাংলাদেশের আর কি ক্যাপিটাল হতে পারে, যেটা বললাম যে পলিটিক্যাল ক্যাপিটাল কোনটা, একটা প্রশ্ন এসে ঢাকা। তার মানে হলো এই যে উত্তর থেকে আপনি বুঝতে পারছেন যে ও তাহলে উই হ্যাভ নট ডিসেন্ট্রালাইজড। আমরা অস্ট্রেলিয়াতে যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি, আমরা অ্যাপ্লাই করি পোস্ট অফিসে গিয়ে। পোস্ট অফিস, আমি মালয়েশিয়াতে একটা জিনিস দেখেছিলাম। মালয়েশিয়াতে ওরা পেট্রোনাস নামে একটা কোম্পানি আছে, যেটা মালয়েশিয়ার আমাদের পেট্রো বাংলার মতো।
পেট্রোনাসের যে পেট্রোল পাম্প স্টেশন গুলো আছে ওখানে ওরা একটা কনসেপ্ট চালু করছে, সেটা হচ্ছে ওয়ান স্টপ শপ, একটা জায়গার মধ্যে সবকিছু। সেই পেট্রোনাসের ওই পেট্রোল পাম্পের পেছন থেকে যে শপটা, সেই শপের কাছে যে বলতে হবে যে আমি আজকে পাসপোর্টের অ্যাপ্লাই করতে চাই বা আমি ন্যাশনাল আইডি জন্য অ্যাপ্লাই করতে চাই। ওদের অনলাইন সিস্টেমে সবকিছু রেকর্ড আছে, আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং ওখান থেকে আপনার আইডি কার্ড নিতে পারবেন, পাসপোর্ট নিতে পারবেন। অস্ট্রেলিয়াতে একই সিস্টেম। বাংলাদেশ আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হয়। আগের যে সিস্টেম অনেক ভালো হয়েছে, কিন্তু অনলাইনের ব্যবহার এবং ডিসেন্ট্রালাইজেশন এখন অত বেশি হয়নি। সচিবালয়ের কোনো কাজ থাকলে আপনাকে ঢাকাতে যেতে হচ্ছে, সেটা ম্যানুয়ালি করার জন্য, ফাইলগুলো ম্যানুয়ালি মুভ করার জন্য। এখন কিন্তু সবকিছু ইলেকট্রনিক হয়ে গেছে ভাই। আপনার নিজস্ব ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, আপনি গভর্নমেন্ট অফিসের ওয়েবসাইটে যাবেন, সেখানে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার কাজ হয়ে তারা আপনি ফি দেবেন অনলাইনে, আপনি অনলাইনে আপনার কাজ করে ফেলবেন। শুধু এই সিস্টেমে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে কি হতে পারে, ঢাকা শহরের উপর চাপ কমতে পারে। রাজশাহী শহর বা রাজশাহী কি করতে পারে এখানে, আমরা অনলাইন থেকে যেতে না পারি, আমরা কিছু প্রশাসনের কিছু অফিস নিয়ে আসতে পারি কিনা এখানে। পৃথিবীর উন্নত দেশগুলো সবসময় এই কাজ করে এবং তারা এটাকে বলে কিছুটা ব্যালান্সিং স্ট্র্যাটেজি। ব্যালান্সিং মানে কি, ডেমোগ্রাফিক ব্যালান্সিং। তারা মনে করে যে সব অফিস যদি মেলবোর্ন শহরে হয় তাহলে তো জিলং শহরে বা অন্যান্য ছোট শহরে কেউ থাকবে না, ইকোনমি উড ডাই ডাউন। সব অফিস যদি ক্যানবেরা শহরে হয় তাহলে সিডনিতে, মেলবোর্নে, পার্থে থাকবে, কে থাকবে? তখন আপনাদেরকে বলে যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ মাইগ্রেশন টু অস্ট্রেলিয়া, you have to live in that rural area for the first 2 years and you have to work there for 900 hours in those first 2 years to be able to live there permanently. আপনি ভাববেন এইগুলো কথা কি মানে, আমাকে মানে প্রত্যন্ত অঞ্চলে যে থাকতে হবে কেন, আমাকে পছন্দ হলে এমনি নেবে। কারণ হচ্ছে ওরা চায় যে আপনি একটা অন্য একটা জায়গায় যে থাকবেন যেখানে মানুষ কমে গেছে, যাতে সেখানকার গ্রোথ হয়। ধরো যে আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে বুশ ফায়ার হয়েছে, বুশ ফায়ারে 50 কোটি অ্যানিমাল মারা গেছে, সেটা খুবই দুঃখজনক একটা ঘটনা এবং প্রায় 30 জন মানুষ মারা গেছে। ওই দেশে একটা মানুষ মারা গেলে গোটা সোসাইটি এটাকে অ্যাকসেপ্ট করে না আর কি। তো সেখানে 30 জন মানুষ মারা গেছে, ওরা খুবই আপসেট। তো যে অঞ্চলগুলো পড়ে গেছে ওরা কি সেটাকে অ্যাবান্ডন করবে, বাদ দিয়ে দিবে? না, সেটাকে প্রমোট করতে হবে, রিভিল করতে হবে। এখন রিভিল করার জন্য কি মানুষকে বলবে তোমাকে বাধ্যতামূলক ভাবে ওখানে পাঠানো হোক, তারা ইনসেন্টিভ ক্রিয়েট করবে যে তুমি যদি ওই অঞ্চলে থাকবো যেখানে যেটা পড়ে গেছিল, তোমাকে আমরা সরকার থেকে $100,000 দেবো অ্যাজ এ বোনাস। তাহলে সেই বোনাস কেউ নেবে না, কেউ ভাবে হ্যাঁ আমার জন্য এটা ভালো, আমি যাবো। And that's how policies are made. তো সেই কথা আমরা এখানে বলছি যে আমরা যদি কিছু অফিস রাজশাহীতে নিয়ে আসতে পারি, দ্যাট ইজ ওয়ান স্ট্র্যাটেজি। বিল্ড গ্রিন ফার্মস অ্যান্ড ফ্যাক্টরিজ, এটা হচ্ছে এনভায়রনমেন্টের সাথে সম্পর্কিত। এখন আপনি যদি একটা কেমিক্যাল ফ্যাক্টরি এখানে নিয়ে আসেন, যে কেমিক্যাল ফ্যাক্টরি আপনার পদ্মা নদীর পানি সব নষ্ট করে ফেলবে, আপনারা জানেন যে এটা ইকোনমিতে আছে যে এক্সটার্নাল কস্ট, তাই না? এটা করা যায় না, বা সেটা করা যেতে পারে যদি সেখানে পলিউশন পারমিট দেওয়া হয়, ওটা কোনো স্ট্র্যাটেজি না হয়, বাট নর্মালি আমরা সেটা চাই না। লোকাল স্কিল এবং রিসোর্স বেসড ম্যানুফ্যাকচারিং এন্ড আদার ইন্ডাস্ট্রিজ, যে কথা খুবই রাজনৈতিক উনি বললেন যে আমাদের এখানে আম আছে, ক্যান ইউ হ্যাভ ইন্ডাস্ট্রিজ বেসড অন ম্যাঙ্গো এন্ড আদার থিংস। কিছু আমরা দেখছেন আম ব্যবসার কেন্দ্র আছে, কিন্তু বাংলাদেশে কি কোনো পিওর জুস কোম্পানি আছে এখন পর্যন্ত?